আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। টেকসই সংস্কার, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে তিনি অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার বন্ধ এবং ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। রোহিঙ্গা সমস্যার সমাধানে মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, কত তাজা প্রাণ ও নানা ত্যাগের পর স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষের মুক্তি মিলেছে তার কথা। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানান ডক্টর ইউনূস। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্বর্তীমূলক অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের উপর নৃশংসতা, নারী ও শিশু হত্যার নিষ্ঠুরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। অবিলম্বে তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনাই শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায় উল্লেখ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা বাতিল করতে হবে। এ সময় সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি
এটা এই দেশের জনগণের দাবি। কক্সবাজারের ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার মাধ্যমেই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বর্তমান সরকারকে বিএনপির আন্দোলনের ফসল উল্লেখ করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ দেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আজকে ছাত্র জনতার যে আন্দোলন, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এই গণতন্ত্র বিপ্লবের যে বিপ্লব পরবর্তীতে অবস্থা, অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা দেশ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালীতে দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, লুটের এবং চরিত্রহীন রাজনীতিবিদ দেখতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন তাদের আর কখনো দেশ চালানোর অধিকার নাই। প্রশাসনে আওয়ামী সরকারের দোসরদের অবিলম্বে সরানোর দাবিও জানান জামায়াতের এই নেতা। বিগত শাসকরা এখানে জমি রেখেছে, সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করা স্বল্প সময় সম্ভব নয়, কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। প্রথম, বিগত স্বৈর শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। অভাব অনটনের সংসারে বাবা মানসিক ভারসাম্যহীন। দরিদ্র মা কোনো মতে ছেলেকে পড়ালেখা করিয়েছেন। স্বপ্ন দেখেছিলেন ছেলে বড় হলে সংসারের হাল ধরবেন, কিন্তু বিধিমাম ছাত্র অবস্থাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় শিক্ষার্থী মাহবুব আলমের। এতে শোকে বিহ্বল পরিবার। শেরপুর থেকে মুগনিউর রহমান মনির রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন, ছিল দরিদ্র পরিবারের হাল ধরার প্রত্যয়, অথচ আজ সবটাই যেন ফিকে। স্বপ্ন পূরণের আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন পরপারে। এমনটাই ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুব আলমের সঙ্গে। গেল 4 আগস্ট শেরপুর শহরের কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন মাহবুব আলম। মানসিক ভারসাম্যহীন দরিদ্র মিরাজ আলীর 5 সন্তানের মধ্যে চতুর্থ মাহবুব। তবে অভাবের সংসারে হাল ধরতে কলেজে পড়া অবস্থায় শুরু করেন চাকরি করা। স্বপ্ন দেখেন পরিবারের অভাব অনটন কাটিয়ে স্বাবলম্বী হওয়ার। সবটাই যেন এখন স্বপ্ন রয়ে গেল। সন্তানের শোকে কাঁদতে কাঁদতে মা, বোন ও স্বজনদের চোখের পানি যেন শুকিয়ে গেছে। একটা প্রকল্প থেকে চাকরি হয়েছিল, আমার ছেলে বলছে, মা তোমার এখন কোনো দুঃখ নাই, তোমার কষ্ট নাই, তুমি অনেক কষ্ট করে আঙ্গুরে পালছো। যারা আমার ছেলেরে হত্যা করছে, আমি ওই ম্যাজিস্ট্রেটের গাড়ি ভিডিওতে দেখছি আমার ছেলের উপরে তুলে দিছে। আমি ওই গাড়িতে যারা যারা ছিল তাদেরই সঠিক বিচার চাই সবার কাছে, ওদের যেন ফাঁসি হয়। ওরে প্রত্যেকটা যারা আমার ওই গাড়িতে ছিল তারাই আমার ভাইয়ের খুনি, তারাই দোষী। আর প্রকৃত খুনি যারা, তাদের জন্য নির্মম দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের কঠোর শাস্তি হবে। মেধাবী শিক্ষার্থী মাহবুবের এমন হত্যার সুষ্ঠু বিচার দাবি স্বজনদের। ডিসি সাহেবের গাড়ি সহ পুলিশের গাড়ি, এরা গাফিলতি কইরা অনর্থক এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত সবটির আমরা সূক্ষ্ম বিচার চাই। ডিসি সাহেবের অর্ডারে গাড়ির ড্রাইভারে এমন উড়াইয়া গাড়ি ছাড়ছে, বাম্পার দিয়া বাড়ি দিয়া চটকায়া দিছে, চটকায়া ফালাই দিয়ে মারছে।
এগরে দেশবাসীর টান বিচার চাই, রাষ্ট্রপতির টান বিচার চাই। আমার এই ভাইয়ের হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী এবং যাদের নির্দেশনায় এই হত্যাকাণ্ড গণমিছিলের উপরে প্রশাসন সংগঠিত করছে তাদের জন্য সুস্থভাবে বিচার করা হয়। সবারই কম্পিউটার শিখাইতো, বাইতো শিখাইতো, কলেজ হাম দিছে শিখাইতো। মাহবুব হত্যায় জড়িতদের বিচারে বর্তমান সরকার পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV। স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহত নিহতদের সহযোগিতায় রাষ্ট্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন। তেমনই একটি সংগঠন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপি পরিবার এ পর্যন্ত হতাহতদের ২ শতাধিক পরিবারকে আর্থিক এবং মানবিক সহায়তা দিয়েছে সংগঠনটি। খান আনামিনের রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদপুরের নূরজাহান রোডে শহীদ সৈকতের বাসায় কয়েকদিন আগে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্দেশ্য, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেয়া। রিজভী এই সংগঠনের প্রধান উপদেষ্টাও। যারা নিহত হচ্ছেন, যারা আহত হয়েছে, কারো চোখ নাই, কারো পা নাই, এই স্বৈরাচারী ফ্যাসিজমের শিকার হয়ে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে তাদেরকে তাদের সাধ্য অনুযায়ী সেখান থেকে চেয়ারম্যানের নির্দেশনায় আমরা সেই সমস্ত বাসায়, সেই সমস্ত পরিবারের কাছে আমরা সেখানে ছুটে যাই। সেখানে আমাদের সাধ্য অনুযায়ী এই সংগঠনের যে সাধ্য অনুযায়ী চেয়ারম্যানের সেই শুভেচ্ছা এবং তার যে সহমর্মিতা আমরা সেই বাসায় গিয়ে আমরা পৌঁছে দিই। 2010 সালে শেখ হাসিনা সরকারের সময় গুম, খুন, হামলা, মামলা ও বিভিন্ন আন্দোলনে আহত হওয়া পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের যাত্রা। এরই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। গুম হয়েছে, খুন হয়েছে সারা বাংলাদেশে এবং সাধারণ মানুষ যারা ভিকটিম হয়েছে এই সরকারের আমলে তাদের পাশে থাকার জন্যই আমরা এই মূলত এই সেলটা কাজ করে। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি, আর যারা একটু অসচ্ছল, একটু গরিব ফ্যামিলি তাদের কাছে আমরা যে চেয়ারম্যান স্যারের অনুদান প্লাস বার্তাটা পৌঁছে দিচ্ছি। বিএনপির বার্তা, চেয়ারম্যান স্যারের বার্তা এবং জনতা তারেক বার্তা নিয়ে আমরা সবার কাছে যাব। এখন পর্যন্ত শতাধিক আহত আন্দোলনকারীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কারো বাড়িতে গিয়ে, কারো বা হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে সহযোগিতা। ছাত্র জনতার আন্দোলনের শহীদ অর্ধশতাধিক পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। সারা দেশে এই পর্যন্ত আমরা দিনাজপুর গিয়েছি, বগুড়া গিয়েছি, সিলেট গিয়েছি, নোয়াখালী গিয়েছি, ফেনী গিয়েছি, ঢাকা চষে বেড়াচ্ছি এবং মেয়েরা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন না। আমরা হসপিটাল থেকে বাড়ি বাড়ি যে এই শিশু বাচ্চা এবং যারা বাড়ি বাড়ি চিকিৎসা নিয়ে তাদের বাড়ি বাড়ি খবর নিয়েছি। বাড়ি বাড়ি আমরা আমাদের যৎসামান্য হেলথ এবং জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা বিএনপি পরিবারের লক্ষ্য আর্থিক বিবেচনায় সব শহীদ পরিবারকে সহযোগিতা দেয়া, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আন্দোলন সংগ্রামে আহতদের পাশে দাঁড়ানো। খান আলামিন, RTV, ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। চিকিৎসকদের দেয়া তথ্যে গত বছরে এই সময়ের তুলনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ। এদিকে চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা বলছেন যে হাসপাতালগুলোতে ঠিকমতো মিলছে না চিকিৎসা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। এই চিত্র রাজধানীর প্রতিটি হাসপাতালে। সকাল থেকে রাত অবধি ভর্তির জন্য এইভাবে হাসপাতালে ভিড় করছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও স্বজনরা। গত বছরের তুলনায় এইবার 2 গুণ হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় নারী ও পুরুষের পাশাপাশি শিশুরাও ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে বেশি। গতকালকে তো একদম পালস, বিপিটিপি অনেক সমস্যা ছিল, বাচ্চা একদম আনকনশাস ছিল, ডাক দিলে কোনো রেসপন্স করতো না, কিছু করতো। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালগুলোতে সিট থাকার পরও তা না পাওয়া, সেই সাথে বেসরকারি ক্লিনিকগুলো সেবার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ফাতেমা মা শিশু হাসপাতাল, ওখানে যে আমার বাচ্চাটাকে ওরা 16টা ঘন্টা রেখে দিছে আইসিইউ রুমে, কোনো ট্রিটমেন্ট করে নাই, ইভেন কোনো ঘুমের ওষুধ দিয়ে আমার বাচ্চাটাকে আরও অসুস্থ করে ফেলছে। আবার এখানে আসি, ডক্টরদের অনেক রিকোয়েস্ট করার পর তারপর কি একটা বেড পাইছি আমরা। ওনার আবার এইখানে একটা লোক চাকরি করে,
পরে বলছে যেভাবে হোক এই জায়গায় একটা সিট দিতেই হবে। আমাদের হরানি করিয়ে পরে ধরেন এই সিটটা লাস্টে দিছে। শ্যামলী সিটি কেয়ার জেনারেল হাসপাতাল ওই জায়গায় নিয়ে যায়। এই জায়গায় নিয়ে যাওয়ার পরে মানে আমাদেরকে প্রথমত বলছে শুধু 4,500 টাকা বেড বিল। 24 ঘন্টা আমরা থাকি নাই, আমাদেরকে মানে বিল দিতে হয়েছে আপনার 23,850 টাকা। ঢাকা শিশু হাসপাতালে রোগীর স্বজনরা জানায় সেবার মান ভালো হলেও নেই পরিচ্ছন্নতা। আমার কাছে হাসপাতালের বাইরের সাইড যেগুলো আছে, বিভিন্ন লিফটের পাশে, অন্যান্য জায়গায় বাথরুমের পাশে, এই জায়গাগুলো তো বেশ অপরিচ্ছন্ন অবস্থায় আছে। এখানকার পরিবেশ খুবই বাজে, মানে বিশেষ করে ওয়াশরুম বলেন, কিচেন, মানে যাওয়ার মতো অবস্থা। আক্রান্ত রোগীদের দেরি করে হাসপাতালে ভর্তি করানোয় জটিলতায় পড়তে হচ্ছে বলে জানান এই চিকিৎসক। ডেঙ্গু হয়েছে কিনা এটা ডায়াগনোসিস খুবই যদি আর্লি করতে পারি আমরা, এবং সেই বাচ্চাটাকে যদি আমরা অবজারভেশনে রাখতে পারি, অনেক ক্ষেত্রে ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো সেগুলো প্রতিরোধ করা সম্ভব। চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা 27,384 জন। এর মধ্যে 14,543 জনই ভর্তি হয়েছে এই মাসের গত 26 দিনে, যা মোট রোগীর 53%। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ভারী বর্ষণের কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার এক পূর্বাভাস এবং সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কার কথা জানিয়েছে পাওবো। সংস্থাটি বলছে বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা এবং ধরলা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি গেল 24 ঘন্টায় 100 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি ফটক খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, সন্ধ্যা 6টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে 24 ঘন্টায় 100 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ফলে অভ্যন্তরীণ নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে ব্যারেজের 44 গেইটের সবকটি গেইট খুলে দেওয়া হয়েছে। বাজারে কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম, বরং বেড়েই চলছে। পেঁপে ছাড়া 50 টাকার নিচে নেই কোনো সবজি। 80 টাকা বেড়ে মরিচের দর প্রায় 250। ভরা মৌসুমে ভারতে যাচ্ছে ইলিশ, কিন্তু দেশে দাম আকাশ ছোঁয়া। আমদানির পরও কমছে না পেঁয়াজের দর। কেজি প্রতি বিক্রি হচ্ছে 115 টাকায়। কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির, আর ডিমের ডজনে 5 টাকা বেড়েছে BR28 চালের দামও। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্ট। গেল 2 দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলন। এমন অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 80 টাকা বেড়েছে মরিচের দর। সবজিতেও নেই স্বস্তি, বেশিরভাগের দাম প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। গত সপ্তাহে 160 টাকা ছিল, আজকে এই সপ্তাহে 240 টাকা। বেগুন 90 টাকা আছে, আর পটল, ভেন্ডি এগুলো 50 টাকা করে, করলা 80 টাকা করে। মাছে ভাতে বাঙালি এই ঐতিহ্য হারিয়ে গেছে অনেক আগেই। ভরা মৌসুমেও পদ্মার রূপালী ইলিশ নিম্নবিত্তের জন্য স্বপ্ন, আর মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। 1 কেজির উপরে 1700 টাকা কেজি, আগে ছিল 1500, এখন 200 টাকা বাড়ছে। ছোট মাছ ধরা খায়, বড় মাছ তো ধরা খায় না, আর যা কয়েকটা ধরা খায় সব এখন বাইরে নিয়ে যেতেছে। আমদানির পরও দাম কমার লক্ষণ নেই পেঁয়াজের, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইন্ডিয়ানটা বর্তমান আমাদের কিনে হইলো 100 টাকা, 1200, আর আমরা বিক্রি করি 110 টাকা। পাবনা এটা হইলো মনে করেন 112 টাকা কিনে, 15 টাকা 20 টাকা বিক্রি করে। অন্যান্য চালের দাম ঠিকঠাক থাকলেও BR28 ও 29 চালে বেড়েছে কেজিতে 5 টাকা। 28 আগে 55 টাকা 56 টাকা বিক্রি করতাম, এখন 62 টাকা বিক্রি করা লাগতেছে। আগে 29 বিক্রি করতাম, 56, 58, এখন 29ও বিক্রি করতে হচ্ছে 60 টাকা। এটা একটা সিন্ডিকেট তৈরি করছে, যে মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরে একটা হাহাকার সৃষ্টি করা, আর অন্য কিছু না। চিকুন চালের দাম বাড়ে না, এই মধ্যবিত্ত যেটা খায় এটার দাম বাড়বে কেন? নতুন করে ব্রয়লার ও সোনালিকা মুরগি কেজিতে বাড়তি 20 টাকা। ঊর্ধ্বমুখী ডিমের দামও। সোনালী মুরগি 240-50 ছিল, এখন 280, আর ব্রয়লার ছিল 170-80। কালকে 80 টাকা বেচছে, আজকে 200 টাকা, আজকে দাম বাড়ছে। 5-6 দিন আগে ছিল 155 টাকা ডজন, তারপরে যে 160 টাকা হয়েছে, এখন ওই দামে আছে। কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750, আর খাসির মাংস 1100। সেলিম মালিক, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত লেবানন। গেল ২৪ ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে, আর মোট প্রাণহানি ছাড়ালো ৭০০। এদিকে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেও মানছেন না নেতানিয়াহু, আরও হামলার হুমকি দিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ২৪ ঘন্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ভূখণ্ডটির একটি স্কুলে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হন। আহত হন আরও অনেকেই। হামলার শিকার জাবালিয়া শরণার্থী শিবিরের ওই স্কুলে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪১,৫০০ ছাড়িয়েছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।